একটা লোক যদি দরকার পড়ে, এই যে ব্যাপারগুলো তখন দেখা যাচ্ছে যে আমি করতে পারবো কি ওই তার কাছে বা সে আমাকে কিন্তু ওই সহযোগিতাটা করতে পারবে যে হ্যাঁ স্যার, আমি এই কোম্পানিতে আছি, এই কোম্পানিতে ইদানিং এই ব্যাপারটা নিয়ে একটা সমস্যা প্রবলেম ফেস করতেছে। তো সেই জায়গাটায় আপনি আমার মনে হয় যে আমি আপনার কথা বলছিলাম, তো দেখা যাচ্ছে ওনারা আপনার সাথে কাজ করতে আগ্রহী হয়েছে। আমার কাছে আমার ক্যারিয়ার জীবনে বেশিরভাগ যে কাজগুলো আসে সেই কাজগুলো কিন্তু সাধারণত আমি এই জায়গাগুলো থেকেই পাই। এবং দেখা যায় যে এটার জন্য আমাকে ক্লায়েন্ট হান্টিংয়ের যে এক্সট্রা প্রসেসটা, সেটা হয়তো পুরো মাসে যেখানে অন্যান্য লোকজনকে যেখানে 10 বার করতে হয় প্রতি মাসে, সেখানে হয়তো আমাকে 1-2 বার করলে আমার বাইরের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল হয়ে যায়, এবং আদার্সগুলো সব আপনাদের কাছ থেকেই আসে। তো এই জন্য মনে করলাম যে প্রপারলি যদি আমার ছেলে মেয়েরাই যদি ওই সকল জায়গাগুলোতে কানেক্টেড হতে পারে, তাহলে সেটা আমার জন্য দারুণ হেল্পফুল হবে। হ্যাঁ, এই জায়গা থেকেই আসলে এই সেশনটার অবতারণা, এবং সেখান থেকে আমি এটা স্টার্ট করছি। ঠিক আছে, অনেকগুলো কথা বললাম, যদিও আমি মনে হয় মূল আলোচনার দিকে একটু আগায় যাই, তাহলে আপনাদের কাছে জিনিসটা আরও প্রপারলি ক্লিয়ার হবে। তো সবার অনুমতি নিয়ে শুরু করছি। আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ট্রু গাইডলাইন নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। সবাই রেসপন্স করছেন, খুবই সুন্দর, সবাইকে ধন্যবাদ অসংখ্য। আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট। তো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের গাইডলাইনের জন্য সবার প্রথম যে পদক্ষেপটা, সেটা হচ্ছে প্রথমে কয়েকটা স্টেপ আছে, দেখেন এখানে আমি লিখে রাখছি: ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আমার ছেলেমেয়েরা, আমি আসলে এই পুরো সেশনটা কমপ্লিট করতেছি হচ্ছে ছেলেমেয়েরা যখন কাজ করতে যে বিভিন্ন ধরনের যে কোয়েশ্চেন্সগুলো বা কুইরিজগুলো যেগুলো আসে, সেই জায়গাগুলো থেকেই হচ্ছে আমি এই প্রত্যেকটা সেশনের মধ্যে ওই তাদের ইন থেকে তারা যে মানে দেখাচ্ছে 15-20 জন বা 30 জন ছেলেমেয়ে যে প্রবলেমটা ফেস করে, আমার মনে হয় সেই গাইডলাইনটার দিকেই তখন ফোকাস দেওয়া উচিত। কারণ ওই একই জায়গায় কিন্তু আপনিও কিছুদিন পরে যাবেন, অথবা আপনি অলরেডি সেই প্রবলেমটা হয়তো আপনার নিজের দক্ষতার কারণে আপনি ওটা পার হয়ে চলে আসছেন, বাট যারা নতুন, যারা নিউ কামার্স, তারা হয়তো পারছে না। তো সেই জায়গাটায় আমার কন্ট্রিবিউশনটা হচ্ছে এই জায়গাটায়। তো অনেকেই দেখাচ্ছে ইন্টারভিউর মধ্যে যাওয়ার পরে দেখাচ্ছে কতগুলো প্রশ্ন আছে, ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে ধারণা রাখেন, বা দেখাচ্ছে অনলাইন মার্কেটিং সম্পর্কে ধারণা রাখেন। তো এই যে ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং সম্পর্কে যে ধারণা রাখি, তখন অনেকেই একটু হয়তো নিজেদের মধ্যে তাদের মধ্যে একটা কনফিউশন আসে যে আমি তো ডিজিটাল মার্কেটিং জানি, তাহলে ইন্টারনেট মার্কেটিংটা কী, তাহলে অনলাইন মার্কেটিংটা কী। এই কনফিউশনটা কিন্তু অনেকের মধ্যেই চলে আসে। সো এই জায়গাটাকে আমি ক্লিয়ারলি বলতে চাই। এই সম্পর্কে ধারণাটা হচ্ছে, ইন্টারনেট মার্কেটিংটা হচ্ছে আমরা আমাদের টোটাল যে অনলাইন যে জগৎটা আছে, আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি, সেই ইন্টারনেট ইউজ করে যে সকল মার্কেটিংগুলো আমরা করবো, সেটা কিন্তু ইন্টারনেট মার্কেটিং। হ্যাঁ, এই অনলাইন মার্কেটিংটাও সেম একই ধরনের, এই অনলাইন মার্কেটিংটাও সেম ইন্টারনেট বেস, অনলাইন বেস যে মার্কেটিংটা, সেটাই হচ্ছে আমার অনলাইন মার্কেটিং। কিন্তু যে ডিজিটাল মার্কেটিং যে কনসেপ্টটা আছে, এই ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা একটু ভিন্ন রকম। আমরা সচরাচর ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সাধারণত এই যে মার্কেটিংগুলোকে বুঝি, সেটা হচ্ছে এই যে এসইও, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, তারপরে হচ্ছে এই যে আমাদের মোটামুটি এই জিনিসগুলোকেই আমরা কিন্তু আগে প্রায়োরিটি দিই। যেমন এই যে গুগল সার্চ কনসোল, যেটাকে আমরা এসইএম বলি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা পেইড ক্যাম্পেইনগুলো যেগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং বলতে সাধারণত এই জিনিসগুলোকে বুঝি। যদিও ডিজিটাল মার্কেটিং কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটার একটা নাম। আর আমরা যে এই যে ছোটো ছোটো কাজের কথাগুলো বলছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা পার্টিকুলার জব, প্রত্যেকটা একটা পার্টিকুলার টাস্ক। হ্যাঁ, মানে এই বিষয়টা হচ্ছে এরকম। এখন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এই যে টেলিভিশন যে আছে, টেলিভিশনের মধ্যে যে অ্যাডস, যে বিজ্ঞাপনটা দেখা যায়, এটাও কিন্তু একটা পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। তারপরে হচ্ছে বড় বড় বাহিরে যে ডিজিটাল ব্যানারগুলো থাকে, যে ব্যানারগুলোর মধ্যে হচ্ছে যে রাস্তার মধ্যে আমরা অনেক ছোটো ছোটো ডিজিটাল বোর্ড দেখি না, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মার্কেটিং চলে, এগুলোও কিন্তু সব ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। সো ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবগুলোর ভিতরে। আর ইন্টারনেট মার্কেটিংটা হচ্ছে শুধুমাত্র যদি ইন্টারনেট নিয়ে যদি আমরা মার্কেটিং করি, ইন্টারনেটের মধ্যে থেকে মার্কেটিং করি, ইন্টারনেটের ফ্যাসিলিটির মধ্যে থেকে মার্কেটিং করি, তাহলে এই মার্কেটিংটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। এবং সেম অ্যাজ ইট ইজ অনলাইনের মধ্যে যখন আমরা এই কাজগুলো করতেছি, সেই হিসাবে করেই এটাকে কাউন্ট করা হচ্ছে এটা অনলাইন মার্কেটিং হিসাবে। ঠিক আছে, টোটাল কনসেপ্টটা হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং। যদিও হয়তো অনেকেই বিভিন্ন এক্সপার্টরা থাকতে পারে, তারা হয়তো তাদের নিজের মতো করে সুন্দর করে আরও হয়তো সুন্দর এক্সপ্লেনেশন তৈরি করে তারা ওদেরকে বোঝালো বা আপনাকে বোঝাতে পারে, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে এটাই। ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কতগুলো অপরচুনিটি আছে, আমরা এগুলোকে অপরচুনিটি বলছি, এগুলোকে অপরচুনিটি বলতে পারি, আবার এগুলোকে পার্টিকুলারলি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যে প্রত্যেকটা সেগমেন্টে কাজ হয়, কাজগুলোর মাধ্যমে আর্নিং হয়, সেই বিষয়টাকেও আমরা এভাবে করেই বলতে পারি যে এটার ওই পার্টিকুলার জবটা বা টাস্কটা
ওই প্রত্যেকটা টাস্কের এগেইনস্টে কিন্তু আপনি আর্নিং করতে পারতেছেন। আর্নিংটা হাউ সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো, আমাদের স্লাইডের মধ্যে সেই জিনিসটা আছে যে আর্নিংটা কীভাবে করে সম্ভব হয়, যেটাকে আমি একটা এক্সাম্পল হিসাবে একটা পার্টিকুলার টাস্ক দিয়ে আমি ওটাকে এক্সপ্লেইন করছি। এখন এখানে আসি, অপরচুনিটি অন ডিজিটাল মার্কেটিং। এখানে খেয়াল করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এখানে টোটাল 16টা টাস্ককে আমি এখানে সর্ট আউট করছি। যদিও আরও অসংখ্য টাস্ক আছে, কিন্তু এই টাস্কগুলোর ভিতরে আপনি যদি এটাকে যদি আরও ভাঙেন, যেমন আমরা এসইওর মধ্যে একটা জিনিস সম্পর্কে ধারণা নিছি, নিশ। হ্যাঁ, নিশগুলোকে কিন্তু ভাঙা যায়, নিশ ভাঙলে বড় নিশ ভাঙলে ছোট নিশ পাওয়া যায়। ঠিক একই রকম এই ডিজিটাল মার্কেটিংয়ের যে এই কাজগুলো আছে, আমি যে পার্টিকুলার টাস্কগুলো নিয়েছি, এগুলোকে ভাঙলে কিন্তু আরও কিছু টাস্ক পাওয়া যাবে। সো ঠিক আছে, আমি এটাকেই মোটামুটি এই 16টা যেটা আছে সেটা নিয়ে কথা বলি। যে অপরচুনিটিগুলো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা সাধারণত পাই, সেটা হচ্ছে সবার প্রথম দেয়া আছে গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। আপনি খেয়াল করেন একটা জিনিস, এই গ্রাফিক্স ডিজাইন আমরা যে ডিজাইনগুলো করছি, যদিও এইটার একটা কিন্তু প্রিন্টিং পার্ট আছে, যেখানে ওই প্রিন্টিং পার্টের মধ্যে আমরা নিয়ে কাজ করে বাইরে বিলবোর্ডে লাগাই অথবা ব্যানারে লাগাই, ফেস্টুনে লাগাই। এই যে আমি শুরুতেই বলে আসলাম না যে ডিজিটাল মার্কেটিংয়ের এগুলো হচ্ছে সবগুলো একটা পার্ট। সো কেউ যদি কখনো এখন বলে যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে না, তাহলে ব্যাপারটা কিন্তু ভুল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্টিকুলার পার্ট, যেটা না হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। অথবা এটাকে যদি আমরা একটা স্কিল হিসাবে দেখতে চাই, তাহলে যার স্কিল হবে তার হবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, উনি হবেন একজন গ্রাফিক্স ডিজাইনার। সো এই পার্টটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। আমরা সবাই এখানে যতজন আছি, আমি জানি যে অন্তত গ্রাফিক্স ডিজাইনার সম্পর্কে, গ্রাফিক্স ডিজাইনের যে কাজটা, সেটা কিন্তু এখানে যে বা যারা আছেন তারা কিন্তু সবাই জানেন। ঠিক আছে, তাহলে গ্রাফিক্স ডিজাইনটা হলো এটা। তাহলে ওই গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো হবে, ওই কাজগুলোর উপরে সে যে মার্কেটিং পড়ে, গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো, যে সে ডিজাইন রিলেটেড, এটা পুরোটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। এখন এখানে একটা আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এখন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার কি? ম্যানেজারটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, মানে ওই যে ডিজিটাল মার্কেটিং আমরা যতগুলো কাজ বোঝাচ্ছি কোনো একটা কোম্পানিতে, যদি এরকম কোনো একজন পার্সনকে আমরা দায়িত্ব দিয়ে রাখি যে এই কোম্পানির যে ডিজিটালি যতগুলো কাজগুলো আছে, এই কাজগুলোকে সে প্রপারলি ম্যানেজ করবে, প্রজেক্টগুলোকে দেখবে, কোনটা কার দ্বারা করাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লায়েন্টের সাথে আলোচনা, ওভারঅল এই সব কিছু কিন্তু একজন ম্যানেজারের দায়িত্বের মধ্যে এসে পড়ে। তো যখন কোনো একজন স্কিল ওয়ার্কার, তার মধ্যে এই স্কিলটা ম্যানেজমেন্টের প্লাস হচ্ছে কাজের ধারণা, এই প্রপারলি এই নলেজগুলো যখন তার মধ্যে থাকবে, সে কিন্তু আলটিমেটলি একজন ম্যানেজার বা ম্যানেজার হিসেবে নিজেকে একটা কোম্পানিতে স্টাবলিশ করতে পারবে। এরপরে ম্যানেজারের আরেকটু ছোটো লেভেলে চলে আসছি 3 নাম্বার দিয়ে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এইবার যদি চলে আসি এবার আমরা একদম পার্টিকুলার আরও স্পেসিফিকভাবে ডিজিটাল মার্কেটিংয়ের ছোট্ট আর একটা পার্টের মধ্যে চলে গেলাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা হচ্ছে যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে, আমাদের যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াগুলো আমরা জানি, যেমন আছে ফেসবুক, এক্স, এখন টুইটারের নাম তো এক্স হয়ে গেছে, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই সকল যে বিষয়গুলো আছে, এগুলো যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে যখন আমরা এই মার্কেটিংটা করছি, তখন আমাদেরকে কিন্তু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। অলসো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কিন্তু, যদি কখনো কোনো কোম্পানি আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদে রাখে, তাহলে সে কিন্তু এটা ডিজার্ভ করে যে আপনি তার অর্গানিক মার্কেটিংটাও করবেন, আবার হচ্ছে তার পেইড মার্কেটিংটাও আপনি করবেন। সো এইটা হচ্ছে এই স্কিলটাকে ফুলফিল করে, মানে এই পদটা, যে পদটার কথা আমি বলছি, যে ডেজিগনেশনটার কথা আমি বলছি, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটাকে আসলে এটা ফুলফিল করে। এখন কেউ যদি বলে যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের শুধুমাত্র অর্গানিক কাজগুলো জানি কিন্তু পেইড কাজগুলো জানি না, তাহলে সে আসলে এই ডেজিগনেশনটা হোল্ড করার সে সক্ষমতা রাখে না। সো তাকে অবশ্যই পেইডটা এবং যে অর্গানিকটা, এই দুটো পার্টের উপরে তাকে তার নলেজটাকে স্ট্রং করে সে কিন্তু এই পদবিটাকে অর্জন করতে পারে, এবং সেখান থেকে সে আর্নিং তো অবশ্যই করতেছে। এরপরে আছে হচ্ছে কপি রাইটিং। কপি রাইটিং কনসেপ্টটা হচ্ছে আমরা কন্টেন্ট, যেটাকে আমরা বলি কন্টেন্ট রাইটিং বলি, সেটারই আসলে একটা সিনোনিমাস ভার্সন কপি রাইটিং। তো কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং এগুলো সেম অ্যাজ ইট ইজ, আমরা ভালো করেই জানি। কেউ যদি আমরা কন্টেন্ট রাইটিংয়ের উপরে যদি আমরা স্পেশালিটি নিতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে
আমি যদি কন্টেন্ট রাইটিং বলতে আমি যদি ইংলিশ প্রফেশনটাকেই যদি আমি বুঝি, তাহলে ইংলিশ প্রফেশনটার মধ্যে অবশ্যই আমার হাই এফিসিয়েন্সি থাকতে হবে। সো এটাকে নিয়ে যদি আমি আগাইতে না পারি, তাহলে হচ্ছে আমার হয়তো কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমার যেটা দরকার সেটা হয়তো ফুলফিল হবে না। এখন সেক্ষেত্রে বাংলাদেশে যদি এরকম হয় যে আপনি বাংলাদেশি কোনো কোম্পানির জন্য কাজ করছেন, বাংলাদেশি কোনো সাইটের জন্য কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে এটা হইতে পারে যে আপনি বাংলায় কন্টেন্ট রাইট করছেন। যেমন আমি আমার এই ক্যারিয়ার চলাকালীন সময় বিভিন্ন কোম্পানির সাথে যখন কাজ করছি, আমার মাঝখানে একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। সে এই কন্টেন্ট রাইটিংয়ের শুধুমাত্র বাংলা দিয়েই সে হিউজ একটা আর্নিং করে। সে কী করে, সে করতে হচ্ছে যতগুলো নিউজ পোর্টাল আছে, এই নিউজ পোর্টালগুলোতে কতগুলো কিন্তু পাবলিক জোন থাকে, যেখানে বিভিন্ন ধরনের হেলথ টিপস, তারপরে হচ্ছে পয়েম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখা, দেশ সংক্রান্ত হইতে পারে, রাজনীতি সংক্রান্ত হইতে পারে, এই ধরনের বিভিন্ন কথাগুলো। হ্যাঁ, তো তখন যেটা হয় সেটা হচ্ছে ও প্রপারলি এটার উপরে ওর ক্যারিয়ারটা এস্টাবলিশ করছে। এই যে সাংবাদিকরা অনেকেই যারা আছে, যাদেরকে আমরা এডিটর বলে থাকি, এই এডিটররা কিন্তু এডিটর, তারপরে হচ্ছে যে নিউজ কন্ট্রিবিউটর যারা, ইনারা কিন্তু ওই সেম প্রফেশনের, যদি বাংলা যেহেতু বাংলা পোর্টালে যেহেতু কাজ করছে, তো তারা কিন্তু এই বিভিন্ন ধরনের এই বাংলা লেখাগুলোই দেয়। সো সে কিন্তু ওই পার্টিকুলার বাংলা নলেজটা দিয়েই সে যেহেতু সুন্দর করে চমৎকার করে জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারে, জিনিসগুলোর উপরে তার এফিসিয়েন্সি আছে, সে ব্যাপারগুলোকে বোঝে। সো তারা কিন্তু ওই পার্টিকুলার পার্টগুলোতে তাদের ক্যারিয়ার কিন্তু ডেভেলপ করছে। এরকম অসংখ্য ছেলে মেয়ে দেখছি এবং আমার সাথে এখনও তারা কানেক্টেড আছে, তারা কাজ করে। আমারও যদি কখনও বাংলায় কোনো কন্টেন্ট জানার দরকার পড়ে, তা নিয়ে যদি কোনো কোম্পানির জন্য দেখা যাচ্ছে যে একটা স্কিল ওয়ার্কারের বাংলা রাইটিংয়ের জন্য তারা খুঁজছে, তখন হয়তো আমি তাদেরকেই প্রেফার করি, বলি যে আপনারা তো এটার উপরে অলরেডি স্কিল, আপনারা তো কাজ করছেন, আপনাদের লেখাগুলো তো আমি দেখছি, সো আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন। তবে এই কপি রাইটিংয়ের যে ব্যাপারটা আছে, এই কপি রাইটিংয়ের ব্যাপারটাতে বা কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারটাতে সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে কিন্তু অনলাইনে কাজ করার। কারণ কন্টেন্ট রাইটিংয়ের জন্য বেশিরভাগ কোম্পানিগুলো যে সকল লোকগুলোকে নেয়, তারা সাধারণত কিন্তু এই অনলাইনে কাজ করার সুযোগটাকে খুব বেশি রাখে। তারা চায় না, তারা হচ্ছে এই অপরচুনিটিটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে দূর থেকে তারা হচ্ছে অফিসের যে ফিজিক্যাল যে ইউজটা, সেটাকে তারা কমায় নিয়ে আসে। এই বিশেষ করে এইটাতে কন্টেন্ট রাইটিংয়ের পার্টটাতে ওনারা চায় যে হচ্ছে এইটা ওখান থেকে দিলেই আমাদেরকে হয়ে যাবে, তার জন্য আমার অফিসে এসে বসে লেখার দরকার নেই। তবে যে সকল কোম্পানিগুলো হয়তো স্টার্ট আপ, যারা হয়তো খুব বেশি প্রোডাক্টের উপরে ফোকাস, যারা হয়তো সেলটাকে ডেইলি টার্গেট হিসেবে নেয়, সেই সকল কোম্পানির জন্য হয়তো এই কন্টেন্ট রাইটিংয়ের যে ব্যাপারটা আছে, সেটাকে হয়তো তারা হয়তো এটাকে অনেক ডিপলি খুব বেশি করে দেখে। ঠিক আছে, সো এটা গেলো কন্টেন্ট রাইটিং নিয়ে। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং। আমি জানি আপনারা সবাই এই বিষয়গুলো জানেন, তারপরেও আমি ব্যাপারগুলোর উপরে ছোট্ট করে একটু ওভারভিউ দেওয়ার মাধ্যমে আমি সামনের দিকে আস্তে আস্তে করে আগায় যাচ্ছি। ইমেল মার্কেটিং হচ্ছে ইমেল দিয়ে যে মার্কেটিংটা, সেটা ইমেল মার্কেটিং। এটা হচ্ছে সহজ কনসেপ্ট। ইমেল মার্কেটিংটা সাধারণত অনেকেই এখনকার পর্যায়ে অনেকেই বলে যে ইমেল মার্কেটিং দিয়ে আসলে ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায় না। আসলে যারা এই কথাটা বলে তারা আসলে হয়তো তাদের কাছে তারা যে কনসেপ্ট নিয়ে সামনে আগাইছে সেটার উপরে হয়তো তারা কোনো ভালো ফলাফল পায়নি। কিন্তু আমরা এখন পর্যন্ত, আমি ব্যক্তিগতভাবে আমি এখনও এই ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কাজগুলোকে আমি যখন এই বিভিন্ন ইয়ের উপরে, এই যে পার্টিকুলার যে টাস্কগুলো আছে এগুলোর উপরে যখন আমার ক্লায়েন্ট খোঁজার যখন দরকার পড়ে বা ক্লায়েন্টের কাছ থেকে আমি যখন কাজ আশা করি, তখন যখন আমি লিড জেনারেশন করে যখন আমি তাদেরকে থ্রো করি অফারগুলো, যে আমার কাজগুলো বা আমার অফার মানে আমার সার্ভিসগুলো যখন আমি থ্রো করি, এই পুরো প্রসেসটা কিন্তু ইমেলের মাধ্যমেই আমি করি এবং এখান থেকে আমার সাকসেসফুলি রেটটা বেশ ভালো। তাহলে সেই জায়গাটায় দেখা যায় যে ইমেল মার্কেটিংটা আপনি যদি ইফেক্টিভ ওয়েতে করেন এবং ধরে ধরে খুবই এক্স্যাক্ট স্ট্র্যাটেজিগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে হয়তো এটা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। সো যারা বলে যে ইমেল মার্কেটিং আগের মতো এখন আর হয় না, তারা আসলে ভুল। হয়তো স্ট্র্যাটেজিটা সময়ের প্রেক্ষিতে হয়তো আপনাকে পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, সো ইমেল মার্কেটিংটা গেল। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সবাই এখানে যারা যারা আছে হয়তো নতুন অনেকেই আছে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানে না। খুব সহজেই তাদের বোঝার জন্য উদ্দেশ্যে বলি, যারা এক্সপার্ট আছেন তারা হয়তো সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের সংজ্ঞা আরও অনেক ভালোভাবে জানেন। আমি বেসিক লেভেলে যারা আছে হয়তো তারাও যেন খুব সহজে বুঝতে পারে সেভাবে করে আমি বলার চেষ্টা করতেছি। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে আমরা যখন আসলে গুগল সার্চ ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিনের মধ্যে যখন কোনো কিছু দিয়ে সার্চ করতেছি, সার্চের পরে যে রেজাল্টগুলো আসতেছে, এই যে রেজাল্টগুলো যে আসে, এই রেজাল্টগুলো যে কারণে আসে, যার ওয়েবসাইটটা যে কারণে আসে,
ওই সায়েন্সটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে যারা ওয়েবসাইট ওনার তারা তাদের ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোকে একটা অপটিমাইজেশন করে, যে অপটিমাইজেশন বা যে সাজানোর প্রক্রিয়াটার মধ্যে এমন কিছু লজিক ইমপ্লিমেন্ট থাকে যে লজিকগুলো সাধারণত গুগল ওই যে তার সার্চের যে রেজাল্ট পেজটা আছে, সার্চ করার পরে যে রেজাল্ট পেজটা আছে ওই রেজাল্ট পেজের মধ্যে ওই পার্টিকুলার যে ওয়েবসাইটটার মধ্যে আপনি কাজ করতেছেন, সাজাচ্ছেন, এটা কেন সাজাচ্ছেন? কারণ আপনি চান যে আপনার ওয়েবসাইটটা যেন ওই গুগলের সার্চ ইঞ্জিনের সার্চ পেজের মধ্যে যেন ওই রেজাল্টটা যেন ওই ওয়েবসাইটের লিঙ্কটা যেন শো করে। তো এই যে স্ট্র্যাটেজিটা, এইখানে যে সকল কৌশলগুলো আমরা অবলম্বন করি ওই কৌশলগুলোই মূলত হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটা এখানে যতগুলো আমি অকুপেশনের কথা বলেছি, এখানে যতগুলো আমি স্কিলের কথা বলেছি, এই প্রত্যেকটা স্কিল কিন্তু ডিমান্ডেবল, এগুলো একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত, ঠিক আছে? তো এটা গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলো হয়তো আমরা এভাবে করে এখানে এত বিস্তারভাবে আলোচনা করতে পারবো না, আমরা শুধু উপর দিয়ে আলোচনা করে যাচ্ছি। এরপর আছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। এখন এই জিনিসটার এই যে এখন যে পার্টিকুলার আমি টপিকটার কথা বলছি, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, এইটার ভ্যালু আছে, কিন্তু এটার ভ্যালুটা এখন আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে হয়তো অনেকেই এটাকে এখনও রিয়েলাইজ করতে পারেনি। কিন্তু যদি মানুষকে যদি এক্সপ্লেইন করা যায় যে আসলে এই পার্টিকুলার জিনিসটার গুরুত্ব কত বেশি, তাহলে হয়তো এটা একসময় আমাদের বাংলাদেশে একটা ডিমান্ডেবল জায়গায় পৌঁছাইতে পারে। যদিও এটা কিন্তু বাহিরের যে আমরা এতদিন পর্যন্ত যে আমি যে কাজ করে আসছি, বাহিরের ক্লায়েন্টদেরকে যখন এটার কথা যখন বলা হয় তারা তখন রিয়েলাইজ করে যে না, এটা সত্যি গুরুত্বপূর্ণ। এটা আসলে কি আমি একটু বলে দিই আপনাকে। আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, হ্যাঁ, ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন যার ওয়েবসাইট তৈরি করতেছি আমি, মনে করেন যে আমি তৈরি করতেছি মিস্টার এক্সের ওয়েবসাইট তৈরি করতেছি। এখন এক্স সাহেবকে আমার প্রশ্ন হবে যে আপনার যে সার্ভিসগুলো আছে, তার যদি সার্ভিস রিলেটেড সে যদি একটা ওয়েবসাইট করতে চায়, তার সার্ভিসটার উপরে স্টাডি করে আমাদেরকে তার ওয়েবসাইটের একটা ডিজাইন করতে হয়। যেমন আমি যদি কারো কাছে যদি মনে করেন যে জিম করার যে ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি মনে করেন আমি যদি সেল করতে চাই, তাহলে তো জিমের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটাকে যখন সেল করব তখন আমাকে কিন্তু ওয়েবসাইটের যে ইন্টারফেসটা সেটাকে ওই জিম রিলেটেড, হেলথ অ্যাওয়ারনেস রিলেটেড, বডি বিল্ডিং রিলেটেড, এই রিলেটেড ফ্লেভারটা কিন্তু আমাকে ওর মধ্যে নিয়ে আসতে হবে। কারণ আমি যদি নর্মাল একটা ডেন্টিস্টের ওয়েবসাইট যেরকম হয় আর একটা জিম বা একটা ক্লাবের ওয়েবসাইট যদি সেম একই স্টাইলের হয়, তাহলে তো মানুষের যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং ওই বিজনেসটা বা ওই ইন্ডাস্ট্রিটা বা ওই ওয়েবসাইটটা সে কিন্তু মানে তার যে প্রপার যে ইউটিলাইজ মানে ক্লায়েন্টকে যে সে নিবে, তার কাস্টমারদেরকে সে যে নিবে, ওই জায়গাটায় সে কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হবে। সে কিন্তু তখন তার ভিজিটরদেরকে, তার কাস্টমারদেরকে সে কিন্তু ঠিকভাবে নিতে পারবে না। মানে তার যে গোলটা, ওয়েবসাইটটা সে যে কারণে যে নিয়েছে, যে কারণে তৈরি করছে, সেই গোলটাকে সে ওখান থেকে ফুলফিল করতে পারবে না। তো এই জন্য হয় কি, কাস্টমার বুঝে আমি যদি যখন ওষুধ বিক্রি করার যখন কোনো ওয়েবসাইট তৈরি করব, যখন জিম বা হেলথ কনসার্ট সম্পর্কে যখন কোনো ওয়েবসাইট তৈরি করব, যখন নিউজ রিলেটেড যখন কোনো ওয়েবসাইট তৈরি করব, তখন প্রত্যেকটা অডিয়েন্সের বা ভিজিটরের বা ট্রাফিকের বা হিউম্যান বিহেভিয়ারের ওই অ্যাক্টিভিটিটার উপর মেনশন করেই কিন্তু একটা ওয়েবসাইটকে ডিজাইন করা হয়। এটাই হচ্ছে সেই জিনিস যেটা সাধারণত একটা ওয়েবসাইট তৈরি করার আগে আমরা বলি, ওই যে ইউআই ইউএক্স নামে আমরা কিছু কথা বলি না, যে এই ওয়েবসাইটটার একটা ইউআই ইউএক্স লাগবে, রাইট? তখন হচ্ছে এই জায়গাটায় তখন ওই কাজটা হয়। তো এই ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা হচ্ছে সেটাই। তো প্রত্যেকটা বিজনেসে যদি এই ইউজার এক্সপিরিয়েন্সটাকে যদি ইনক্লুড করা হয়, তাহলে এই বিজনেসগুলোর সাকসেসফুল রেটটা অনেক বেশি থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যে সাধারণত এইটার কাজটা সবচেয়ে বেশি কোথায় চলে জানেন? ওই যে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ডিজাইন করি না, মনে করেন যে আমি সিমিলার টাইপের 5টা হেলথ প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। তখন হবে কি, এই 5টা হেলথ প্রোডাক্টটা হচ্ছে আমি একটা সিঙ্গেল পার্টিকুলার পেজের মধ্যে মার্কেটিং করে ডিজাইন করে আমি এটাকে নিয়ে সামনে আগাবো। তো সেই জায়গাটায় তখন কি হবে,
তখন যেটা হবে সেটা হচ্ছে যে ওই জায়গাটায় তখন এই ইউজার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি দরকার পড়ে। সো যে বা যারা এই পার্টিকুলার পার্টের মধ্যে কাজ করে তারা কিন্তু মোটামুটি অন অ্যান এভারেজ এই গ্রাফিক্স ডিজাইনের সাথে তাদের একটা কানেকশন থাকে, কারণ এটা অনেকটা ডিজাইন রিলেটেড ওই পার্টের মধ্যে যায়। তো সো এখানে যেহেতু একটা কালার কনসেপ্টের ব্যাপার থাকে, অডিয়েন্সগুলোকে এই একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিন্তু কালারটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। সুতরাং যারা এটাতে কাজ করে তারা সাধারণত ওই গ্রাফিক্স সম্পর্কে ধারণাগুলো রাখে। তো এটা হচ্ছে ওই ফিল্ডটা যেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের কথা বললাম। এরপরে আমরা একটু শর্টে শেষ করি। ডাটা অ্যানালাইসিস আছে, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা সায়েন্স, যেটা এখনকার সময়ের সবচেয়ে ভালো বেশ ট্রেন্ডই দেখি, অনেক জায়গায় ট্রেনিং ছাড়তেছে, অনেক জায়গায় ট্রেনিং করা হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে। আসলে ডাটাটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্সের মানে অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে এটা এমন একটা জিনিস যারা সাধারণত লিড জেনারেশনে কাজগুলো করে তারা সাধারণত এই পার্টিকুলার পার্টটার উপরে তাদের সবচেয়ে বেশি ফোকাস থাকে। এটা হয় কি, একটা কোম্পানির যতগুলো ক্লায়েন্ট আসতেছে, যাচ্ছে, কিনতেছে না, এই যে টোটাল যে বিহেভিয়ারগুলো, টোটাল যে কুইরিজগুলো, টোটাল যে অডিয়েন্সের ইনফরমেশনগুলো, কোন অডিয়েন্সের বয়স কত, কোনটা কতটুকু, কোনটা মিরপুরে থাকে, কোনটা ধানমন্ডিতে থাকে, কোনটা খামারবাড়িতে থাকে, হ্যাঁ, এই যে এই ব্যাপারগুলো, এই পুরো ডাটা অ্যানালাইসিস মানে সমস্ত একটা ওয়েবসাইটের মধ্যে ট্রাফিকের বিহেভিয়ারের যত ডাটা আছে, ট্রাফিকের যত ডাটা আছে, এই ডাটাগুলোর সমস্ত এই ডাটাগুলোকে না বছর শেষে, মাস শেষে, অথবা এমন হতে পারে যে প্রত্যেক 6 মাসে মাসে কোম্পানিগুলো করে কি এইটার উপর একটা অর্ডিনারি তারা একটা গড় ম্যাপিং করে, হয়তো পরবর্তীতে আবার একটা প্ল্যানিং করে, একটা ইভেন্ট ছাড়ে, এই ধরনের বিভিন্ন প্ল্যানিংগুলো কিন্তু এই ডাটাগুলো অ্যানালাইসিস করেই তারপরে হচ্ছে এই জিনিসটাকে পরবর্তী প্ল্যান সেট করে। যেমন অনেক বড় বড় কোম্পানিতে দেখবেন যে হচ্ছে কোম্পানিটা 5 বছর বা 6 বছর কাজ করছে, 5 বছর বা 6 বছর কাজ করছে কোম্পানিটা, এখন সে যেটা করতেছে সেটা হচ্ছে এখন রাইট নাও সে কী করছে, ওই যে 5 বছরের যে ডাটা আছে, ওই 5 বছরের ডাটাগুলোকে সবগুলোকে সে অ্যানালাইসিস করে সে চিন্তা করতেছে এরা হয়তো আমার 2 বছর আগের কাস্টমার ছিল, 2 বছর পর থেকে এরা কিন্তু আমার সাথে আর কোনো ধরনের কেনাকাটা বা লেনদেন করেনি। তখন কোম্পানিগুলো করে কি, এটা সাধারণত মোবাইল শপের মধ্যে বেশি হয়। মনে করেন যে স্যামসাং 5 বছর বিজনেস করছে, 2-3 বছর বিজনেস করার পরে একটা সেম ক্যাটাগরির মডেল, ওই মডেলের মধ্যে ও দেখাচ্ছে কিছু ধরনের পার্টসগুলো তারা জানে যে 3 বছর পরে সাধারণত এই পার্টসগুলোর একটা সমস্যা হবে। তখন তারা করে কি, ওই যে পুরনো কাস্টমারগুলো আছে ওই কাস্টমারগুলোকে ডাটাগুলো কালেক্ট করে তাদের কাছে ওই 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 পার্টিকুলার যে যে জিনিসগুলোর সমস্যা হবে ওই সমস্যা রিলেটেড জিনিসগুলোকে নিয়ে ওই 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 প্রোডাক্টগুলোকে নিয়ে তখন তাদের কাছে প্রমোশন করে, এবং ফাইনালি যেটা হয় তাদের ওখান থেকেই প্রোডাক্টগুলো সেল শুরু হয়। তো ডাটা অ্যানালিসিসের কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোম্পানি সামনের দিনগুলোতে তাদের ডাটাগুলো নিয়ে জমা রাখে। আপনি ভালো করে জানেন, নর্মালি আপনি নিজেও যদি কোনো একটা ই কমার্সের ছোট্ট একটা যদি বিজনেস যদি করতে চান, মনে করেন যে আপনি একটা সামান্য একটা ব্র্যান্ডের কোনো একটা হয়তো বিউটি প্রোডাক্ট আপনি নিজে সেল করবেন, তা আপনি যদি নিজেই ফেসবুকের মধ্যে আপনি যদি একটা পেজ তৈরি করে যে প্রোডাক্টগুলো যদি সেল করেন, তাহলে আপনার যে ওই পোস্টের মধ্যে যারা ইন্টারাকশনে আসে, আপনাকে যারা কুইরিজ করতে চায়, আপনি নিশ্চয়ই ওই ডাটাগুলোকে আপনি ছেড়ে দেবেন না, কারণ ওগুলো কিন্তু আপনার কাস্টমার। পরবর্তীতে আপনি কিন্তু ওদেরকে আবার দেখাচ্ছে যে এই এই লটের মধ্যে আপনার সব প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে, পরবর্তী লটে এই সাবানটার নতুন একটা ভার্সন আসে, আপনি তখন কিন্তু ওই সোপটার বলেন বা ওই বিউটি প্রোডাক্টটার বলেন, তখন আপনি কিন্তু নতুন করে আবার ওদেরকে কিন্তু অ্যাপ্রোচ করবেন যে এর আগে তো আপনি এটা কিনছিলেন, আমার কিন্তু এখন নতুন এই প্রোডাক্টগুলো আসছে, আপনি চাইলে কিন্তু এগুলো নিতে পারেন। সো এই জায়গাটায় আসলে ডাটার যে খেলাটা, ডাটার যে গেমিংটা, সেই জিনিসটা এখানে মানে আমাদেরকে চাহিদা তৈরি করে আর কি। সো এই পোস্টার ভ্যালুটা হচ্ছে ওই জায়গাটাতে। এরপরে কন্টেন্ট মার্কেটিং আছে, ম্যানেজার আছে, কন্টেন্ট ম্যানেজার আছে, একটা কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট আছে একটা। এটা মার্কেটিং বলেন, ম্যানেজার বলেন, স্ট্র্যাটেজিস্ট বলেন, সব কিছু এই কন্টেন্টকে রিলেটেড। কন্টেন্ট মার্কেটিং যে আছে, কন্টেন্ট যে মার্কেটিং মানে কন্টেন্ট মার্কেটিং বলতে সব ধরনের কন্টেন্ট মার্কেটিং করা বোঝাচ্ছে। সেটা গ্রাফিক্স কন্টেন্ট হতে পারে, সেটা ভিডিও কন্টেন্ট হতে পারে, সেটা টেক্সট কন্টেন্ট হতে পারে, সবগুলোই মানে কন্টেন্টটাকে মার্কেটিং করতে হবে। এখন কোম্পানি প্রোডাক্ট, সার্ভিস অথবা ইনফরমেশন, সে যেটাই এই তিনটার ওয়েব প্রপার্টিকে যেভাবে করেই সে মার্কেটিং করতে চাক, ওই জিনিসগুলো নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। সাধারণত কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা কন্টেন্ট রাইটিংটাকেও বুঝি। তারপরে হচ্ছে মানে বিভিন্ন ওই যে কন্টেন্ট রাইটিং বলতে হচ্ছে মানে প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে সেল করার জন্য
ইনফ্লুয়েন্স করার জন্য, আমার অডিয়েন্সকে টার্গেট করার জন্য তখন কিন্তু আমরা কতগুলো কন্টেন্ট লিখি। ওই কন্টেন্টগুলোর যে এই যে অ্যাপ্রোচ, আমার ক্লায়েন্টের কাছে আমার অ্যাপ্রোচ যে আমার সার্ভিসটা নেন, আমার প্রোডাক্টটা নেন, আমার প্রোডাক্টটা ভালো, আমার সার্ভিসটা ভালো, আমি এইভাবে করে দিচ্ছি, আমি প্রোডাক্টটা এইভাবে করে দিচ্ছি, এই যে কন্টেন্টগুলো যে লিখতেছেন, এই কন্টেন্ট লেখাটাই তখন কিন্তু এই কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে চলে যাচ্ছে। পার্টিকুলারভাবে কন্টেন্ট মার্কেটিং বলতে ওই লেখাটাও বোঝায়, আবার হচ্ছে এই কন্টেন্টগুলোকে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল হওয়ার জন্য যে বিভিন্ন অ্যাক্টিভিটি করবেন এই কন্টেন্টগুলোকে নিয়ে, সেটাকেও বোঝায়। ঠিক আছে? তো এই কন্টেন্ট মার্কেটিং অথবা ম্যানেজার অথবা স্ট্র্যাটেজিস্ট যেটা আছে, উনি যে কৌশলগুলো নিচ্ছে, তখন হয়তো আমরা তাকে স্ট্র্যাটেজিস্ট বলতেছি। যে ওই তার যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা সর্বোচ্চ সংখ্যক ইউজারদের কাছে যাওয়ার জন্য, ভিজিটরদের কাছে যাওয়ার জন্য সে যে স্টেপটা নিচ্ছে, সেটাকে হয়তো আমরা স্ট্র্যাটেজিস্ট বলতেছি। ম্যানেজার বলতে ওভারঅল সে যখন পুরোটাকে ম্যানেজ করছে, তখন আমরা তাকে ম্যানেজার বলছি। তার যখন প্রত্যেকটা এই মার্কেটিংয়ের বিষয়টা তার যখন ফুলফিল যখন নলেজ থাকবে, সে যখন একটা কোম্পানির উচ্চপদস্থ হিসেবে থেকে অথবা তার টিম লিড হিসেবে থেকে তার সাথে যে সকল ভ্যালুয়েবল রিসোর্সগুলো কাজ করতেছে, তাদের মাধ্যমে দিয়ে সে যখন কাজ করাচ্ছে, তখন হয়তো আমরা তাকে টিম লিডার বা ম্যানেজার হিসেবে তখন আমরা তাকে দেখি। হ্যাঁ, আর মার্কেটিং তো করছেই সে। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার নামে একটা অপশন আছে। ইনফ্লুয়েন্সারও সেম, মোটামুটি একই ধরনের কনসেপ্ট। ইনফ্লুয়েন্সার হচ্ছে যে আমি আমার মধ্যে স্কিল থাকার পরেও আমি সর্বোচ্চ নাম্বার পিপলের কাছে আমার মার্কেটিংয়ের যে কন্টেন্টগুলো সেটা পৌঁছাইতে পারছি না। তাহলে কি করা যায়? তখন আমরা একটা কাজ করি। সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে এই এই এলাকার মধ্যে আমার এই তথ্যটা, এটা বিশেষ করে ভোটের সময় দেখা যায় ইনফ্লুয়েন্সারটা কীরকম। ভোটের সময় দেখা যায়, মনে করেন একজন প্রার্থী ভোটে দাঁড়াইছে, হ্যাঁ, সে এখন পার্টিকুলার একটা এলাকার মধ্যে গেছে। এলাকার মধ্যে গিয়ে তখন সে কী করে, কি ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিকে, যাকে সবাই ওই এলাকায় সবচেয়ে বেশি চেনে, যে ভালো, তাকে তখন ওই ভদ্রলোক কিন্তু সাথে করে নিয়ে যায়। যিনি ক্যান্ডিডেট আছে উনি কিন্তু সাথে করে নিয়ে যায়, তখন উনাকে দিয়েও কিন্তু বলায় যে হ্যাঁ, আমি আপনাদের এলাকার এমপি নমিনেশন আমি দাঁড়িয়েছি, এই যে অমুক ভাই তো আমার সাথে আছে। এই যে উনাকে যে ইউজ করলো, এটা কিন্তু ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এটাকেই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। এবং উনিও তখন কিন্তু ওই কথাগুলো বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ভাইয়ের সাথে আছি, আপনাদের আপদ বিপদ আমি দেখব, আমি তো আপনাদের পাশেই থাকি, আপনারা ওনার কথা বিবেচনা করে, আমার কথা বিবেচনা করে, ওনার কথা বিবেচনা করে ওনাকে একটা ভোট দেন। এই যে উনি কিন্তু তখন একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করলো। এটা অফলাইনের মধ্যে, অনলাইনের মধ্যেও ঠিক একই ধরনের অ্যাক্টিভিটি হয়। সাধারণত যারা ছোট ছোট কন্ট্রিবিউটর, সুনামধন্য অনলাইনে, মনে করেন যে আমি একজন কন্ট্রিবিউটর, অনলাইনে অনেক কিছুই আমি কন্ট্রিবিউট করি, অনেক ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিই। তাহলে আমি যে একটা কন্ট্রিবিউশন করছি, আমার যে একটা অডিয়েন্স আছে, মনে করেন যে আপনাদের মধ্যে কেউ একজন বললেন যে আমার একটা ছোট্ট বিজনেস আছে, কিন্তু এই বিজনেসটার আসলে যে রিলেটেড যে ছেলে মেয়ে, সেটা আমার কাছে আসলে নাই। তা আপনি যদি একদিন একটা কাজ করেন, আপনি হয়তো ফেসবুকে অথবা কোনো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি একটা লাইভে আসলেন, লাইভে এসে আপনি হয়তো আমাদেরকে আমার যে প্রোডাক্টটা আছে বা আমার যে সার্ভিসটা আছে সেটা নেওয়ার জন্য হয়তো আপনি কাউকে একটু বললেন বা জানালেন। এই যে উনি আমাকে দিয়ে যে কাজটা করাচ্ছে, এটাই কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, এটাই ইনফ্লুয়েন্সার। সো এইভাবে করে এটার উপরও পার্টিকুলার না ক্যারিয়ার দাঁড় করানো যায়। আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম কিছু ছেলে মেয়ে দেখছি, যারা হয়তো কোনো বিষয়ে স্কিলড না, কিন্তু তাদের না একটা নেটওয়ার্ক আছে, তারা বিভিন্ন গ্রুপের সাথে, সংগঠনের সাথে কানেক্টেড। হ্যাঁ, তখন তারা করে কি, তারা তখন হচ্ছে বিভিন্ন ধরনের যে সার্ভিস আছে, মনে করেন যে তারা হয়তো একটা বাইক, যারা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে, তো তাদের সাথে সে কানেক্টেড হয়ে সে করে কি, ওই গ্রুপগুলোর মধ্যে ওই বাইক যে বা যারা সেল করতেছে, সে কিন্তু সরাসরি বাইক সেল করে না, অথচ সে একটা মিডিয়া পার্সন হয়ে ওই গ্রুপগুলোর মধ্যে বাইকের প্রমোশনগুলো করে। ফলে হয় কি, দেখা যাচ্ছে একটা বাইক প্রতি মাসে তার কোনো একটা গ্রুপ থেকে রেসপন্স আসতেছে, সে তখন ওই ক্লায়েন্টদের সাথে, যার দোকান, তার সাথে ওই ক্লায়েন্টের একটা মিট আপ করা দেয়, এবং প্রয়োজনে সে যখন টাকাটা পায়, তখন হয়তো সে কিন্তু ওইখান থেকে একটা লভ্যাংশ নিতে পারে, যদি তাদের মধ্যে যদি সেল হয়। তো দেখেন, সে কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তাহলে এখন যদি বাইক কোম্পানিটা, যারা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতেছে, ওরা যদি এই ছেলেটাকে খুঁজে বের করতেছে, যে ছেলেটার ভালো কমিউনিকেশন আছে, ভালো কন্ট্যাক্ট আছে বিভিন্ন জায়গায়, তাহলে ওকে দিয়ে যে কাজটা করাচ্ছে, তখন ওই বাইক কোম্পানি কিন্তু এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছে। ঠিক আছে? তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে এই ধরনের মার্কেটিং। এরপরে অ্যানালাইস্ট আছে, অ্যাড স্পেশালিস্ট আছে। এটা আপনারা জানেন, অ্যানালিস্ট হচ্ছে ডাটা অ্যানালিস্ট করার জন্য, যে ডাটাগুলোকে ওই যে পিউরিফাই করে, যে হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট সেল করার জন্য আমার এই কাস্টমার,
এই প্রোডাক্টগুলোর জন্য এই কাস্টমার, এটা হচ্ছে এই অ্যানালিসিস, যারা হচ্ছে অ্যানালাইজ করে বের করে যে হচ্ছে কোন থেকে কোন এজের কাস্টমার ক্লায়েন্ট কীভাবে করে ওই কোন বয়সের ছেলে না মেয়ে, ওই প্রোডাক্টগুলোকে যারা বিভিন্ন জায়গায় এই এক্সপ্লেনেশনগুলো যারা সুন্দর করে করতে পারে তারাই সাধারণত অ্যানালিস্টের কাজ করে। অ্যানালাইসিস হচ্ছে বা অ্যানালিটিক্সের যারা অ্যানালিটিকের উপরে যারা ক্যারিয়ার করে ওদের কাজটাই হচ্ছে প্রোডাক্টের ধরন বুঝে কাস্টমারের ধরনের সাথে বা কাস্টমার চুজের সাথে কাস্টমারের যে ক্যাটাগরি আছে সেটার সাথে তারা ওই প্রোডাক্টটার কম্বিনেশন করে ওই অনুযায়ী ওরা মার্কেটিং করে। এরা সাধারণত অ্যানালাইজার হয়। অ্যাড স্পেশালিস্টও মোটামুটি সেম একই ধরনের, কারণ দেখেন যারা কোনো অ্যাড ক্যাম্পেইন রান করতে চায়, সেটা গুগলে হোক অথবা ফেসবুকে হোক, তখন তাকে কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা রান করার জন্য ফিল্টারের কিন্তু বিভিন্ন অপশনে তাকে ক্লিক করতে হয় যে এটা ওই ডেমোগ্রাফিকের জন্য। ডেমোগ্রাফিক বলতে হচ্ছে কোন বয়স কোন টাইপ অডিয়েন্সের জন্য। তারপরে জিওগ্রাফিক ফিল্টারগুলোতে দেয়, জিওগ্রাফিক বলতে কোনো একটা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করে সে দিয়ে দেয়। এই যে ওই অ্যাড স্পেশালিস্টের মধ্যেই তখন ওই অ্যানালিটিক্সের টাইপের কাজগুলোও চলে আসে। এরপরে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এইটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি 2 নম্বর সেকশনের মধ্যে। আরেকটা হচ্ছে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ওই সিমিলার কাইন্ডস অফ এইগুলোই যেগুলো বলে আসছি মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। অনেকে হয়তো এটাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিন্তা করতেছে এই কারণ হচ্ছে একটা হচ্ছে পার্টিকুলারই আপনি কাজটা জানেন, আপনাকে দায়িত্ব দিয়ে রাখছে, আপনি কাজ করতেছেন। একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা কি? ম্যানেজার হচ্ছে পুরো প্রজেক্টটা ম্যানেজ করতে পারে, পুরো প্রজেক্ট সম্পর্কে তার ধারণা থাকে। সে যেগুলো জায়গায় কন্ট্রিবিউশন দেওয়া দরকার, হয়তো টিমের মধ্যে গ্রুপের মধ্যে সবাইকে ডেকে সবার তথ্যগুলো নিয়ে সবার সাথে আলোচনা করে সবাইকে ইনপুট দিচ্ছে যে আপনাদের আউটপুটটা কেমন হতে হবে বা আপনাদের ইনস্ট্রাকশনটা কেমন হবে, সেটা হয়তো সে আলোচনা করে দিচ্ছে। আর অ্যাসিস্ট্যান্টগুলো যেটা করে সেটা হচ্ছে কি উনি কাজটা থ্রো করে দিচ্ছে, যে কাজটা উনি থ্রো করে দিচ্ছে সেই কাজটাই অ্যাসিস্ট্যান্টরা হয়তো টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করতে পারে, অথবা সে নিজেও ওই পার্টিকুলার কাজটাকে বসে করতে পারে। অথবা এরকম হয় অনেক সময় কোম্পানির মিডিয়া একটা মাধ্যম হয়ে সে হয়তো বাইরে তথ্য প্রচারণার জন্য অথবা কোনো একটা কাজ করার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে হয়তো অনলাইন আলোচনাও হতে পারে, সেখানে হয়তো সে একটা তার যে নলেজ সেই কন্ট্রিবিউশনটা সে কাস্টমারদের সাথে, ক্লায়েন্টদের সাথে অথবা ভিজিটরদের সাথে সে শেয়ার করে। ওই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই রোলগুলো সাধারণত। প্রজেক্ট ম্যানেজমেন্ট সেম, ম্যানেজারের রোলটাই হচ্ছে। আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপার। এই সবগুলোর থেকে সবার শেষে যে পার্টটা রাখছি এটাও ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট, যেহেতু পুরো অনলাইনে তার করণীয় যে কাজটা সেটা পুরোটাই পারফর্ম করবে ওয়েবের মধ্যে। আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওই যে ওয়েবসাইট তৈরি করতেছে যে বা যারা, হ্যাঁ, সেটা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপরে হয়। যেমন একটা সিএমএস বেস একটা এখন প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। বেশিরভাগ লোকজন আমাদের সাধারণত এই ওয়ার্ডপ্রেসের উপরেই সাইট তৈরি করে। এই ওয়ার্ডপ্রেসের উপরেই ফ্যাসিনেশনটাও বেশি, কারণ এখানে খরচ কম, খুব সহজে হ্যান্ডেল করা যায়। আর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজের উপরে যে সাইটগুলো, ওয়েবসাইট বিল্ড আপের যে স্ট্র্যাটেজিগুলো আছে বা যে কাজগুলো আছে সেগুলো যেহেতু ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজগুলোর সাধারণত একটু ডিফিকাল্টিস আছে। অনেকে হয়তো কোডিং বুঝতে চায় না, বুঝতে পারে না, অথবা তার কাছে ভারী মনে হয়। যেমন আমার কাছে কিন্তু কোডিং খুব হার্ড বিষয় মনে হয়, যে আমার কোডিং দেখলে আমার মাথা চক্কর দেয়, মাথা ঘুরে, আমি কোডিং বুঝতে পারি না। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে বা যারা আবার এই কোডিংয়ের মধ্যে যারা ভালো, যাদের ওই লজিক জিনিসগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে, হ্যাঁ, যাদের কাছে এই প্রোগ্রামিং ভালো লাগে, হ্যাঁ, তাদের জন্য আবার কিন্তু কোডিং বেশ ভালো। আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছেন না আপনারা সবাই? জি স্যার। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। জি স্যার। তো এটা গেল হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অপরচুনিটিগুলো। এখন হচ্ছে ক্যারিয়ার ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিংয়ের বাংলাদেশের যে ক্যারিয়ারের কনসেপ্টটা সেটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, আমি যা কিছুই কথা বলি, এন্ড অফ দ্য টাইমে কিন্তু উই অল আর লুকিং ফর ইনকাম,
হ্যাঁ, আমরা সবাই কিন্তু ইনকামের জন্যই কিন্তু আমরা চিন্তা করছি। সো ডিজিটাল মার্কেটিংয়ের যদি ক্যারিয়ারের বা এই যে আমি যতগুলো স্কিল নিয়ে আলোচনা করলাম, এই স্কিলগুলোর উপরে যদি আমাদের কাছে প্রপারলি নলেজ থাকে, তাহলে আমরা বাংলাদেশে থেকে যে ধরনের কাজগুলোর সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি নিজেদেরকে, সেটার প্রথমটা হচ্ছে জব হতে পারে, ফুল টাইম হতে পারে এবং পার্ট টাইম হতে পারে, যেটা অলরেডি আপনারা এখানে গ্রুপে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আমি জানি যে কেউ না কেউ অনেকেই আছেন যারা হয়তো ফুল টাইম অথবা পার্ট টাইম জবের সাথে জড়িত। সো এইটার প্রসেসটা খুবই সহজ। একটা নলেজ বা যে পার্টিকুলার যে আমরা স্কিলগুলোর কথা বললাম, সেগুলোর উপরে আপনার যত বেশি ক্যাপাসিটি থাকবে, হয়তো আপনার জবের এই প্রক্রিয়াগুলোর মধ্যে যেতে আপনার জন্য তত বেশি সহজ হবে। হ্যাঁ, এখন এই পার্টটার মধ্যে আমি ছোট্ট কিছু সমস্যা আমি অনেক ছেলেমেয়ের দেখছি। যেমন লাস্ট টাইম আমি অনেকগুলো জবের জন্য অফার করছিলাম, ছেলেমেয়ে যে বা যারা এর মধ্যে অ্যাপ্লাই করেছিল, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে জবের জন্য জব কলের যে সুযোগটা সেটার থেকে তারা বঞ্চিত হয়েছে। এখন বঞ্চিত হওয়ার রিজনটা হচ্ছে, আমি কোম্পানিগুলোর সাথে পরবর্তীতে আবার ওদের সাথে যেয়ে বলছিলাম যে কী ব্যাপার, আপনাদের তো ফোন দেওয়ার কথা ছিল কিন্তু আপনারা তো ফোন দেন নাই। তো তখন তারা তাদের এন্ড থেকে কিছু সমস্যার কথা জানাইছে, যে বলছে যে স্যার আপনার যে ছেলেমেয়েগুলো আছে সব ঠিক আছে, কিন্তু ওদের না সিবি লেখাই কিন্তু ওরা এখনও পারে না। ওদের মধ্যে সিবি রিলেটেড যে ঝামেলা আছে, যেমন দেখা যাচ্ছে কেউ একজন চাইছে ও পেইড ক্যাম্পেইন মার্কেটিং করবে অথবা ডিজিটাল মার্কেটিং করবে অথবা গ্রাফিক্স করবে। তো দেখা যাচ্ছে ওর যে সিবিটা হয়ে গেছে, ওর সিবিটা তখন এভারেজ হয়ে গেছে, যে সে গ্রাফিক্সও জানে, এসিও জানে, দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিংও জানে, সে সব কিছুই জানে, কিন্তু পার্টিকুলার একটা পার্টে যে সে ফোকাস দিবে সেই ফোকাসটা নাই। আবার দেখা যাচ্ছে অনেকেই বলতেছে যে হ্যাঁ আমরা তো দেখছি সে শুধু ট্রেনিং করা আছে, কিন্তু রিয়েল লাইফে বা তার যে কোনো এক্সপিরিয়েন্স থাকবে সেই জিনিসটার প্রতিফলনও কিন্তু আমরা তার সিভির মধ্যে পাইনি। দেখা যাচ্ছে সিভির মধ্যে আনুষাঙ্গিক জিনিসগুলো দিয়ে খুব ভরপুর। যেমন অনেকেই কিন্তু সিভির মধ্যে অবজেক্টিভ দেয়। হ্যাঁ, অবজেক্টিভটাকে হচ্ছে প্রত্যেকটা কোম্পানির বেসিসে, হ্যাঁ যে কোম্পানিতে আমি অ্যাপ্লাই করছি সেই কোম্পানির ধরন বুঝে, কোম্পানির রেসপন্সিবিলিটি বুঝে প্রত্যেকটা সময় ইচ অ্যান্ড এভরি টাইম সিভিটাকে কিন্তু এডিট করতে হয়। এখন যখন আপনি একটা সেম ফরম্যাট দিবেন, তখন কোম্পানি কিন্তু আপনাকে এই অভিযোগটা দায়ের করবেই আপনার প্রতি, যে হচ্ছে আপনি যে সিভিটা দিয়েছেন সেটা আমাদের পছন্দ হয়নি বা আমাদের রিকোয়ারমেন্টগুলোকে আসলে আপনার সিভিটা ফুলফিল করে না। অথচ আমি জানি কিন্তু যে আমার ওই ক্যান্ডিডেটটা বা যার সাথে আমার কথা হয়েছে, যে অ্যাপ্লাই করেছে, ও কিন্তু ওটার জন্য ফিট। তখন হয়তো তাকে আমার ফোন দিয়ে আবার বলে বুঝাইতে হয় যে এই শোনো, তুমি কিন্তু সিভির মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করো বা আপনি এই জিনিসগুলো উল্লেখ করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য হেল্প হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে পরে এডিট করে দিছে, পরে তখন বলতেছে যে ও আচ্ছা হ্যাঁ, তাহলে ও তো এই কাজগুলো জানে, তাহলে সেই জিনিসগুলোকে আগে কেন এক্সপ্লেন করেনি। এই যে ব্যাপারগুলো হচ্ছে এই রকম। হ্যাঁ, সো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা এখনও অনেকেই আছি যারা হয়তো প্রত্যেকটা কোম্পানিতে যখন আমরা জবের জন্য যখন অ্যাপ্লাই করি, আমরা যে সিভিটা দিই, আমরা অ্যাজ ইউজুয়াল যে সিভিটা আছে সেই সেম ফরম্যাটটাই কিন্তু আমরা সবাইকে ফরম্যাট করি। সত্যি কথা বলতে কি, আমি এখন পর্যন্ত এই যে গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের রিলেটেড যে কাজগুলো করছি আমি ডিজিটাল মার্কেটিং অকুপেশনের উপরে, এখানে প্রত্যেকটা টাইম যতবার আমি বিভিন্ন কোম্পানিগুলোতে কনসালটেন্সি বাবদ হোক, আমার স্কিল বেস যে রিলেটেড যে কাজগুলো আছে সেটার জন্য হোক, আমি ইচ অ্যান্ড এভরি টাইম আমার সিভিটাকে এডিট করি। হয়তো আমার ইনফরমেশনগুলো প্রপারলি একটার পর একটা সাধারণ থাকে, কপি পেস্ট করে সামনে পিছনে যেটা যেই কোম্পানির জন্য যেটা সবচেয়ে বেশি ওরা ফোকাস দেয়, ওরা টার্গেট যেটার মধ্যে সবচেয়ে বেশি ওরা ভালো চিন্তা করে যে এই সার্ভিসটাকে তারা ফুললি ফোকাস দেয়, তখন ওই সার্ভিসের উপরে আমার করণীয় কাজগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই, ওই সিভিটাকে আমি ওরকম করে সাজাই। এই উদাহরণটা কেন দিলাম, ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন আপনাকে অনেক সময় অনেক কোম্পানি আপনার কোনো একটা স্কিল আছে, হ্যাঁ মনে করেন যে আপনি সার্চ ইঞ্জিন বা এসিও রিলেটেড আপনি কাজ জানেন অথবা ডিজিটাল মার্কেটিং কাজ আপনি ভালো জানেন। এখন কোনো একটা কোম্পানি আপনাকে ডিজিটাল মার্কেটিং কাজ দিতে চাচ্ছে, তখন দেখাচ্ছে যে একটা কোম্পানি হচ্ছে ইমেজ এডিটিংয়ের উপর একটা কোম্পানি, অ্যান্ড সে আপনাকে বলবে কি আচ্ছা আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যে করতেছেন, আচ্ছা বলেন তো আপনি এই ইমেজ এডিটিং বা ইমেজের উপরে আপনি সার্ভিস কখনো সেল করছেন কিনা বা এই সিমিলার টাইপ কোম্পানির সাথে আপনি কাজ করছেন কিনা। কেন বলে এই কথাগুলো? কারণ সে যদিও জানে আপনি একজন ডিজিটাল মার্কেটার, বাট তারপরেও সে জানতে চাচ্ছে তার ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি কাজ করছেন কি না। যদি কাজ করে থাকেন তাহলে হয়তো আপনাকে বোঝাতে ভালো হবে। যেমন আপনি দেখেন, আপনি যদি কোনো একজন ডেন্টিস্টের কাছে যদি যান, এখন সে সব ট্রেনিং সব কিছু ভালো করছে, আপনি কিন্তু তারপরও সে কিন্তু কি দেখায়, সে দেখায় হচ্ছে যে সে অনেক লোকের দাঁত তুলছে। এখন ডেন্টিস্ট আছে কিন্তু সে কোনো লোকের দাঁত তুলে নেয়, তাহলে ওর কাছে কি আপনি দাঁত তুলাইতে চাবেন?
মানে ব্যাপারটা অনেক রিস্কি হয়ে যায়। যদিও আপনি জানেন যে আপনি হয়তো দাঁত ব্যথার ট্রিটমেন্ট করছেন, আপনি হয়তো রুট ক্যানাল করছেন, কিন্তু দাঁত সে তোলে নাই, তখন কিন্তু আপনার তার কাছে তার সাথে কাজ করতে আপনি একটু দ্বিধাগ্রস্ত হবেন। তো এটাই হচ্ছে সেই জায়গা। এই জন্য আমি যতবার দেখছি, এই যে রিসেন্টলি গেল পরশুদিনও আমার সাথে একটা কোম্পানির কথা হয়েছে। তো তারা আমাকে জিজ্ঞেস করলো যে আপনি যে এই যে কাজটা যে নিচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ে, আমাদের যে ক্লায়েন্ট যে আসবে বা আসবে না, আপনি কি ইমেজের উপরে কখনো কোনো কোম্পানির জন্য কাজ করছেন কিনা? তখন দেখাচ্ছে আমি তাকে যে পোর্টফোলিওটা দিছি, তখন ওটার মধ্যে আমি বললাম যে দেখেন আমার পোর্টফোলিও 3 নম্বর পেজের মধ্যে দেখেন আপনাদের কিন্তু ওই রিলেটেড কোম্পানির সাথে নাম আছে, এবং আপনি চাইলে ওদের ওয়েবসাইটের মধ্যে গিয়েও কিন্তু আপনি দেখতে পারেন। এই যে তাকে আমি জিনিসটা দেখাইলাম, তখন হয় কি সে আমার ব্যাপারে ফুললি পজিটিভ হয়ে যায়, এবং সে যখন তার ওই ইন্ডাস্ট্রিয়াল তার রিলেটেড বিজনেসগুলোর যখন কোনো লিডের যে এক্সপ্লেনেশনগুলো আছে, লিডের যে ক্যাটাগরিগুলো আছে, সে যখন ওইগুলো টার্মগুলো ইউজ করে, তখন সেটা হয়তো আমার ধরতে সুবিধা হয়। বা আমি যখন বলতেছি তখন আমি দেখি যে হ্যাঁ সে বলতেছে যে হ্যাঁ 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 ঠিক এইভাবে, তখন হয় কি তার কাছে আমার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তো এই সেম জিনিসটা হচ্ছে এই ফুল টাইম জব হোক আর পার্ট টাইম জব হোক, সেটার ব্যাপারে কিন্তু আপনার এই ফোকাসটা রাখা খুবই জরুরি দরকার। এর পরবর্তীতে আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে এখানে জানি না, এরকম কেউ নাই। এরপরও আমি বলতেছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেকগুলো আছে। বিশেষ করে আমরা এখন সবচেয়ে বেশি ফোকাসড হচ্ছে ফাইবারের উপরে, আপওয়ার্কের উপরে, এগুলো। যদিও আপওয়ার্কের মধ্যে প্রোফাইল বাংলাদেশ থেকে ক্রিয়েট করা খুব বেশি ডিফিকাল্ট কিছুদিন আগ পর্যন্ত ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ব্যাপারগুলো টুকটাক করে কেউ যদি কাজ করে, একটু যদি স্ট্র্যাটেজিক ওয়েতে যদি একটু কাজগুলো যদি করে, তাহলে কিন্তু এখনও মোটামুটি আপওয়ার্কে প্রোফাইল খোলা যায়। এখন অনেকেই যদি বলে যে হ্যাঁ আমি আপওয়ার্কে বেশ কিছুবার ট্রাই করছি, আমি প্রোফাইল বা অ্যাকাউন্ট খুলতে পারিনি, ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারিনি, তাহলে তাদের জন্য চমৎকার চমৎকার সলিউশন হচ্ছে যে বা যারা খুলছে, আপনি আশেপাশে খেয়াল করে দেখেন, শুরুর অবস্থায় আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি সার্ভিস যেহেতু দিতে জানেন, আপনি 2-4টা লোকের সাথে আপনি যোগাযোগ করেন যারা হয়তো এই মার্কেট ফিল্ডে অলরেডি কাজ করতেছে, ওদেরকে গিয়ে বলেন তুমি এটার উপরে সার্ভিস দাও, আর আমি তোমাকে এটা সার্ভিস দেবো, বিনিময়ে তুমি আমার কাছে একটা লভ্যাংশ বা একটা পার্সেন্টেজ নিও। কোনো একটা সময়, মজার কথা হচ্ছে কোনো একটা সময় আমি এই প্ল্যানটার সাথে কাজ করছিলাম। আপনারা সবাই ভালো করে জানেন, আমি যদিও অসংখ্যবার আমার প্রোফাইলের মধ্যে শেয়ার করছি, আমি 2020 সালে যখন বাংলাদেশের যে আইসিটি অ্যাওয়ার্ড হয়েছিল বেসিসের তরফ থেকে, সেখানে আমি বাংলাদেশের 24টা ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তো সেই সময় ওই যারা হচ্ছে নিজেকে নমিনেট করছিল, যে সকল ক্যান্ডিডেটরা যারা ছিল, যারা ওইখানে অ্যাপ্লাই করেছিল অ্যাওয়ার্ডের জন্য, তখন আমার কাছে তো হিউজ একটা ডেটাবেস আসে। ওই ডেটাবেসের মধ্যে তখন ওই ছেলেগুলো যারা ভালো করছে, আমি তো তাদের সম্পর্কে ধারণা রাখছি বা জানি, ওদের যেহেতু আমি খাতাপত্র দেখছি, তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখছি, তখন আমি এখান থেকে পরবর্তীতে দেখছিলাম যে আমারই অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু এর সাথে কানেক্টেড আছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে আমি ওদের সাথে যোগাযোগ করছিলাম, দেখা যাচ্ছে 10-15 জন নিয়ে যোগাযোগ করে আমি ওদেরকে বলছিলাম যে শোনেন, আপনারা তো এই সার্ভিসগুলো দেন, আমিও তো কিছু সার্ভিস দেই, তাই না? তাহলে এই সার্ভিসগুলো একটা কাজ করেন, আপনি যে গিগ দিচ্ছেন, গিগের মধ্যে এই আমার একটা সার্ভিস অ্যাড করে দিন। আপনি বিলিভ করবেন না, এই কথা বলার সাথে সাথে ওরা খুবই খুশি যে স্যার আমরা আপনার সাথে কাজ করব বা আপনি আমাদের সাথে কাজ করবেন, তাহলে তো আমাদের জন্য খুব ভালো। তো এই যে দেখেন 10 জন, ওরা কিন্তু 10 জন, আমি সার্ভিস সাজাই দিছি, ওরা 10 জন ওদের সার্ভিসটা ওরা আপ করে দিছে ওদের প্রোফাইলে। দেখা যাচ্ছে ওর নক আসে, রেসপন্স আসছে, আর প্রোফাইলের কাজটা হচ্ছে আমার সাজানো, ওই রিলেটেড কাজটা আসে, আমি ওদের কাজটা দিয়ে দিই। যেটা টাকা আসে আমি ওকে বলি যে ঠিক আছে তোমার 20%, আমার 80%। তাহলে ওরও একটা প্রফিট হলো, সে একটা সার্ভিস দিয়ে ওপেন করে দিয়ে তারও সার্ভিস হলো, আর আমার 10 জায়গা থেকে আমি প্রোফাইলের অ্যাকাউন্ট না খুলে কিন্তু আমি কাজ পেয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই টেকনিকটা নিয়ে কাজ করছিলাম। এখন এটা হচ্ছে ওদের সাথে আমার আন্তরিকতা আছে বা আমি ওদেরকে ম্যানেজ করছি সামহাউ, হোয়াট এভার ইট ইজ, বাট এটা কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি। সো আমাদের প্রত্যেকেরই উচিত, যদি দেখি যে আমি কোনো একটা পার্টিকুলার পার্টে আমি থেমে গেছি, আমি ওই জায়গাটাকে ওভারকাম করতে পারছি না, সো আমাকেও কিন্তু তখন এই ধরনের কোনো একটা কিছু তৈরি করে আমাকে কিন্তু সামনে নিয়ে আগে যেতে হবে। বসে থাকলে চলবে না, কারণ আমি বসে থাকলে আমার পুরো ইনকামের যে ব্যবস্থাটা আছে সেটাও কিন্তু বসে থাকবে, তাই না? তো এটা গেল মার্কেট প্লেসের একটা কথা বললাম। এরপরে হচ্ছে সার্ভিস প্রোভাইডার।
সো অ্যাকচুয়ালি এই যে এতক্ষণ আমি যে কাজটা করলাম সেটা কি আমি আমার সার্ভিসটাই কিন্তু আমি প্রোভাইড করলাম, হয়তো বিভিন্ন জনের কাছ থেকে আমি হয়তো একটা ফ্যাসিলিটি নিয়ে আমি হয়তো কাস্টমারটা নিয়ে আসতেছি। হ্যাঁ, সার্ভিস প্রোভাইডার মানে হচ্ছে আমি ওই যে দোকান দিছি, আমার দোকান আছে, এই সামনের দিনে কিন্তু তাই হবে। মজার কথা হচ্ছে আমি মিরপুরে থাকি, তো মিরপুরে হচ্ছে আমি একদিন একটা দোকান দেখছি যে দোকানের মধ্যে লেখা আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমি দেখে অবাক হয়ে গেছি যে এইটা এখন দোকানের মধ্যে সেটা এইভাবে করে রাস্তার পাশে দোকানে নেমে গেছে। সো মানুষ কিন্তু ট্রাই করতেছে, তা আমি ওদের কাছে আমি খুব মানে মানে ব্যাপারটাকে আমি কৌশলে মানে কৌতূহল হলো আর কি আমার, যে আমি ওদের কাছে যে আমি কথাগুলো জিজ্ঞেস করি। তো দেখা যাচ্ছে যে আমি কৌতূহলবশত ওদের কাছে গেলাম, যে বললাম, বলতেছে যে আমরা আসলে এটা দিছি, অনেকেই তো বোঝে না, জানতে আসে, তো তখন আমরা ওদেরকে ওদের বিজনেসগুলো সম্পর্কে জানাই। তো আমাদের এখানে টুকটাক দেখাচ্ছে যে লোকাল এসিওর যে কাজগুলো আছে, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড, এই জিনিসগুলোর উপরে আমাদের কাছে কাজ কিন্তু বেশি আসে এবং আমরা এই কাজগুলো এখানে বসে আমরা দিই। তাহলে দেখেন সার্ভিস প্রোভাইডার হিসেবে কিন্তু আপনি আচ্ছা কলে কি কেউ অ্যাড করছে, আচ্ছা ঠিক আছে ওকে। তো সার্ভিস প্রোভাইডার হিসেবে কিন্তু তারা কিন্তু সব নিয়েও কিন্তু তারা কাজ করতেছে। এখন এই সেম ব্যাপারটাই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে একটা সার্ভিস বেস একটা ওয়েবসাইট তৈরি করে আমরা কিন্তু ম্যান টু ম্যান মুভ করতে পারি, ফেসবুকের ক্যাম্পেইনের মাধ্যমে যেতে পারি, আবার গুগল অ্যাডের মাধ্যমে যেতে পারি। সো এটা হচ্ছে আপনি যখন 10-15টা আপনি কাজ একা করতে পারেন, আপনি চাচ্ছেন যে আপনি কোনো কোম্পানিতে যদি জব করতে যান, তাহলে হয়তো একটা কোম্পানি আপনাকে হয়তো লিমিটেড কিছু রোজগার দিবে, লিমিটেড কিছু ইনকাম দিবে, লিমিটেড কিছু কাজের সাথে রাখবে, কিন্তু আপনি এছাড়াও আপনার ওই কাজগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি তখন একটা ছোটোখাটো একটা এজেন্সির মতো করে আপনি পারফর্ম করতে পারবেন। এবং সাধারণত যারা সার্ভিস প্রোভাইডিংয়ের মধ্যে কাজ করে তারা সাধারণত এই জিনিসগুলো নিয়েই কিন্তু কাজ করে, এভাবে করেই কাজ করে। এরপর একটা আছে কনসালটেন্সি, ট্রেনিং, অ্যাসেসমেন্ট। আপনারা ভালো করেই জানেন ট্রেনিং কি, অনেকেই আছে যারা হয়তো কাজ জানে, একটা পর্যায়ে অনেক কাজ করছে, এখন তাদেরকে কাজ করতে ভালো লাগে না, তারা হয়তো ট্রেনিং করায়, অথবা কেউ হয়তো কাজের দিকে ফোকাস কম, ট্রেনিংয়ের দিকে ফোকাসটা বেশি, তখন সে ট্রেনিং করায়। কনসালটেন্সি, আপনি কাজগুলো জানেন, কোনো একটা কোম্পানিকে আপনি অনলাইনের মাধ্যমে আপনি গাইডলাইন দেওয়ার মাধ্যমে কনসালটেন্সি, আপনারা জানেন এটা কী জিনিস এটা, সো এটা করে নতুন করে বলার দরকার নেই। অ্যাসেসমেন্ট নামে একটা অপশন আছে যেটা হয়তো আপনাদের অনেকেই জানেন না, এটাকে হয়তো আমি বলতে পারি। আপনারা হয়তো ইদানিংকালে দেখছেন আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আমার যে কাভার ফটোটা আছে সেটাতে আমি দিয়েছি যে আমি এনএসডিএ থেকে সার্টিফাইড অ্যাসেসর হয়ে গেছি। এই জায়গাটায় হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক বলবো না, এটা এখন সিস্টেমে চলে আসছে, এটা একটা পদবি চলে আসছে, এটা একটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমি যে স্কিলগুলোর কথা বললাম, এই স্কিলগুলোর উপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে কয়েকটা লেভেলে ভাগ করা হয়েছে, লেভেল 3, 4, 5, 6। তো লেভেল 3 যে আছে, লেভেল 4 যে আছে, লেভেল 3তে কতগুলো টপিক আছে, লেভেল 4-এ কতগুলো টপিক আছে, 5-এ 6-এ, এইভাবে করে এই যে 4টা লেভেল আছে, এই ডিজিটাল মার্কেটিংয়ের এই বিভিন্ন লেভেলগুলোকে যদি আপনি, এগুলোকে স্কিল বলে, হ্যাঁ, এই স্কিলগুলো যদি আপনি এই যে এনএসডি যেটা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, ইনাদের আন্ডারে যদি আপনি একটা এক্সাম দেন এবং এখান থেকে আপনি যদি কোয়ালিফাইড হন, আপনি যদি সার্টিফাইড হন, আপনি যদি পাস করেন, এখানে দুইটাই সিস্টেম আছে। এই স্কিলগুলোতে যখন আপনি এক্সাম দেবেন তখন দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে কম্পিটেন্ট আর একটা হচ্ছে নট ইয়েট কম্পিটেন্ট। এখানে কিন্তু ওই গ্রেডিং নাই যে A+, বি গ্রেড, সি গ্রেড, এরকম কিন্তু কোনো কিছু নেই, হয় আপনি কম্পিটেন্ট অথবা আপনি নট ইয়েট কম্পিটেন্ট। সো যখন আপনি কম্পিটেন্ট হয়ে যাচ্ছেন, গভর্নমেন্ট যখন আপনাকে একটা ন্যাশনাল সার্টিফিকেট দিচ্ছে, এটার কিন্তু ভ্যালু বিভিন্ন জায়গায় কিন্তু তৈরি হচ্ছে। এখন গভর্নমেন্ট যে বিভিন্ন জায়গায় মানে এই সামনের দিনে এই সেক্টরগুলোতে যে জবের অপরচুনিটি আছে, যেগুলো সাধারণত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা গভর্নমেন্ট সার্টিফাইড যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তখন এই স্কিলগুলোকে তখন তারা চাইবে বা চাচ্ছে অলরেডি, যে তা আপনার এই লেভেলটা করা আছে কি না। এই জিনিসটা আমরা এখন দেখতেছি না। তো এখানে অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা হচ্ছে, এই সমগ্র আপনি যখন এই স্কিলটার উপরে একটা সার্টিফিকেশন নেবেন, তখন ওনাদের আবার আরেকটা পার্ট আছে, এই গভর্নমেন্ট এই যে অ্যাসেসমেন্টটা যে নিচ্ছে, এই অ্যাসেসমেন্টে কিন্তু একজন অ্যাসেসর আসে, যিনি এসে সবাইকে এই যে পুরো আপনি যে অ্যাসেসমেন্টটা দিতে আসছেন, এই অ্যাসেসমেন্টটা কীভাবে করে সম্পন্ন হবে, আপনার কোথায় কোথায় কাজ হবে, কোথায় কোথায় ভূমিকা হবে, আপনি কি করবেন, পরীক্ষাটা কতটুকু হবে, সিস্টেমটা কি, এই জিনিসগুলো একজন অ্যাসেসর এসে ওইখানে যারা ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে কিন্তু এটা এক্সপ্লেইন করে, এবং উনি এই পুরো অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করে উনি নিজেই। তো তাহলে হচ্ছে কি, এই পার্টটাতে এখন যেহেতু গভর্নমেন্ট এটার উপরে কার্যকলাপ শুরু করছে,
তাহলে হচ্ছে কি গভর্নমেন্টকে দরকার পড়তেছে অ্যাসেসরের। অ্যাসেসর যেটা নিতে যাচ্ছে সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। ওই যে এক্সামটা নিতে যাচ্ছে এটাকে আসলে এক্সাম বলা যায় না। ইনাদের যে কারিকুলাম আছে এই কারিকুলামে এটাকে কোনোভাবেই এক্সাম বলা যাবে না, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন। তার যে স্কিলটা আছে ওই স্কিলটাকে মূল্যায়ন করার জন্য। তাহলে দেখেন গভর্নমেন্ট যখন জি স্যার। আপনাকে একজন প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে ওই পরীক্ষাটা নিতে, আপনার ওই এক্সামটা নিতে বা অ্যাসেসমেন্টটা নিতে, তখন কিন্তু গভর্নমেন্ট আপনাকে একটা পে করে। এখন এই প্রক্রিয়াটা যেহেতু শুরু হয়েছে, তো যারা এই স্কিল পার্টটা, তারপরে হচ্ছে অ্যাসেসর যে পার্টটা, এই দুটোর সার্টিফিকেশন যাদের মধ্যে যারা পেয়ে থাকবে, গভর্নমেন্ট তাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে সারা মাস সারা বছর বা যত দিন এই কার্যক্রমগুলো চলবে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বা সেন্টারে তাকে পাঠাতে থাকবে। এবং এটার জন্য মোটামুটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন তারা যায় মোটামুটি 5,000, 7,000, 8,000 এরকম একটা অ্যামাউন্ট কিন্তু পায় একদিনের জন্য। তাহলে এটাও কিন্তু আপনার একটা বাড়তি ইনকাম হতে পারে যদি আপনি এই পার্টিকুলার যে স্কিলগুলো বললেন সেগুলোর উপরে যদি আপনার নলেজটাকে বা আপনার যে কন্ট্রিবিউশনটা আছে সেটাকে আপনি যদি তৈরি করতে পারেন। ঠিক আছে, তো এটা গেল এই পার্টটা। আমরা স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা, কোশ্চেন আছে, কোশ্চেনটা আরেকটু পরে নেই, হ্যাঁ আমি আগে একটু শেষ করে নেই। ঠিক আছে, আমি সবাইকে বলে দিই 1 ঘন্টা হলে যেহেতু গুগল মিটের লিঙ্ক কেটে যায়, তাহলে আপনারা সাথে সাথে আরেকটা লিঙ্ক পাবেন যেটার মধ্যে হয়তো আমরা পরবর্তী সেশনটা কন্টিনিউ করব। ঠিক আছে, সো এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নেই, কেটে গেলেই জাস্ট আপনারা ওই যেখান থেকে লিঙ্ক নিছেন সেখানেই আবার চলে আসেন সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে চাইছিলাম যে আসলে প্রসিডিওরগুলো কী হবে, ইনকামের প্রসিডিওরটা, বা সেটা জব যদি হয়, যেটা সার্ভিস যদি হয় সেটার ক্ষেত্রে প্রসিডিওরটা কীরকম হবে। যেমন এখানে দেখেন আমরা দিছি স্কিল বেস আর্নিং। স্কিল বেস আর্নিং বলতে ওই যে আমরা যে পার্টিকুলার যে 16টা ফিল্ড দেখে আসলাম সেগুলোর উপর যে কোনো একটাতে যদি আপনার স্কিল থাকে তো সেই প্রসেসটা তখন কী হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন আমি এখানে দিছি হাউ টু মেক মানি উইথ এসইও, ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখেন প্রত্যেকটা স্কিল যখন আপনার মধ্যে যখন থাকে প্রসিডিওর কিন্তু মোটামুটি সেম। আপনি স্কিলটা আপনার মধ্যে ধারণ করতে হবে, আপনাকে প্রথমে ট্রেনিং নিতে হবে, জানতে হবে যে কাজটা কেমন করে করে, এই প্রপার নলেজটা হচ্ছে একটা। সো 1 নম্বর পয়েন্টে দেখেন বিল্ড এসইও স্কিল, তার মানে হচ্ছে এসইও স্কিলটা হচ্ছে আপনাকে বিল্ড করতে হবে, আপনাকে অর্জন করতে হবে, আপনাকে পারতে হবে কিভাবে করে কাজটা করে, কি কি কাজ হয়, ধাপগুলো কি কি, এর মধ্যে সমস্ত জিনিসটাই ইনক্লুড হয়ে যাবে। এইটাই একটাই প্রসেস। সো বিল্ড এসইও স্কিল অথবা বিল্ড ইউর সেলফ, বিল্ড ইউর ক্যারিয়ার। ঠিক আছে, সো বিল্ড ইউর ক্যারিয়ার মানে আপনাকে একটা নলেজের মানে একটা প্রপার একটা ইয়ের উপরে, পার্টিকুলার একটা পার্টের উপরে আপনার নলেজটাকে স্ট্রং করতে হবে। এখন ওই কাজ আমার জানা হয়ে গেছে, ওই টাস্কটা আমি করতে পারি, দেন কাজটা কি? দেন কাজটা হচ্ছে ফাইন্ড পটেনশিয়াল ক্লায়েন্টস। ফাইন্ড পটেনশিয়াল ক্লায়েন্ট মানে এখন আমার এই সার্ভিসটা যেটা আমি পারি, যে স্কিলটা আমার মধ্যে আছে, এই স্কিলটার কাস্টমার কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমার কাস্টমার খোঁজা, আমার মনে করেন যে আমার কাস্টমার খোঁজা হয়ে গেছে, মনে করেন আমার কাস্টমার খোঁজা হয়ে গেছে, আমি কাস্টমার পেয়ে গেছি। এখন কাস্টমার পেয়ে যাওয়ার পরের কাজটা কি? আমার পরের কাজটা বলছে প্রিপেয়ার ইয়োর পিচ। জাস্ট প্রিপেয়ার করতে হবে আমাকে, আমার কাজটাকে সাজাইতে হবে, ক্লায়েন্টকে আমার কাজটার এক্সপ্লেনেশন দিতে হবে, আমি কাজটা কিভাবে করে করব, সে আমাকে এই প্রক্রিয়ার মধ্যে এই জায়গাটাতে সে আমাকে হায়ার করবে। এর পরের পার্টটা হচ্ছে ডেলিভার এক্সপেকশনাল রেজাল্ট। তার মানে হচ্ছে আমার যে কাজটা বা আমি তার কাছে যেটা আমি বুঝে নিছি সেই জিনিসটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফুলফিল করছি এবং তাকে ওই রেজাল্টটা ডেলিভার করতে হবে। এই প্রসেস চারটাই সব সময় প্রত্যেকটা স্কিলের উপরে আপনার যা কিছু কন্ট্রিবিউশন হবে এই পুরোটাই 4টার ভিতরে। 1, আপনি কাজ শিখবেন, 2, ক্লায়েন্ট খুঁজবেন, 3 নম্বর ক্লায়েন্টকে বোঝাবেন, 4 নম্বর ক্লায়েন্টকে কাজ করে ডেলিভার দিবেন। বলেন তো এখানে যতগুলো স্কিল আমরা দেখছি এই 4টা প্রসেসের বাইরে তো কিছু নাই, কিছু আছে? এখন এই প্রসেসগুলোর ভিতরে হয়তো এক্স্যাক্টভাবে আরও কিছু স্ট্র্যাটেজি থাকবে, আরও কিছু আলোচনা থাকবে, আরও কিছু কথা থাকবে, এটা সাধারণ।
এই পার্টটা শেষ করার পরে পরবর্তীতে একটা পার্ট আছে, আমাদের জন্য এই জিনিসটা জানাটা একটু জরুরি। আমি এটার উপরে ইদানিংকালে খুব বেশি ফোকাস দিচ্ছি। বিশেষ করে ফোকাস দেওয়ার একটাই রিজন, কারণ হচ্ছে যখন আপনি প্রপারলি নলেজটাকে ফুলফিল করতে পারতেছেন না, আপনার মধ্যে গ্যাপ থাকতেছে, তাহলে আপনি আরেকটা অপশন আছে। সেই অপশনটাকে আমরা বলতেছি এখানে স্কিল বা মিডলম্যান। স্কিল ভার্সেস মিডলম্যান, স্কিল অথবা মিডলম্যান। থিঙ্ক বিফোর স্টার্ট ইওর আর্নিং। আপনি আপনার আর্নিং স্টার্ট করার আগে আপনি একটা জিনিস সম্পর্কে একটু ভেবে নিতে পারেন, সেটা হচ্ছে আমরা দুইভাবে আর্নিং করতে পারি। ডাকতেছে তোমার মা। আমরা দুইভাবে আর্নিং করতে পারি। একটা হচ্ছে আমার ভাই স্কিল আছে, আমি কাজগুলো পারি। 10 মিনিট আপা। আমি কাজগুলো পারি, এই পুরো কাজের যেভাবে করে করতে হয় 1 by 1 যতগুলো স্টেপ আছে সেগুলো আমার সব জানা আছে। অথবা আমি এগুলো পারি না, কিন্তু ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, আমি মিডলম্যান হতে চাই, আমার একজন সোর্স আছে, যে কোনো তার বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক আছে। তো নেটওয়ার্কগুলোর মধ্যে সে কী করে, সে অন্য একটা কোম্পানির সার্ভিসটাকে প্রেজেন্ট করে। ওই সার্ভিসগুলো তখন যখন সেল হয়, ওই সেলের কিছু অংশ টাকা সে পায়। তার মানে আমি যদি এরকম হই যে দেখা যাচ্ছে যে আমার কমিউনিকেশন নেটওয়ার্ক, আমি কথা বলতে পারি, আমি প্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, আমি হয়তো নিজের মধ্যে আমার ওই স্কিলটা নাই, অথবা আমি এখন এই নলেজকে আমার মাথায় ব্রেনে নিব, এটা আসলে আমার সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আসলে আমার এটা সম্ভব হচ্ছে না। তো আমি কি আছে ভাই, আমার একটা ভালো নেটওয়ার্ক আছে, যারা কাজ পারে ওদের কাজগুলোকে আমি প্রমোশন করি, এবং ওদের সাথে আমার একটা 1-to-1 একটা কন্ট্যাক্ট থাকবে, যে কন্ট্যাক্টের মাধ্যমে আমি তাদের সার্ভিসগুলোকে প্রমোশন করার মাধ্যমে তাদের যদি সেল হয় তাদের কাছ থেকে আমি ইনকাম করতে পারবো। এই যে রিসেন্ট ডেসের মধ্যে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করছি, আমি বিশেষ করে এখন আমার একটা হিউজ একটা নেটওয়ার্ক হয়েছে। আমি দেখলাম যে আমার কয়েকজন স্টুডেন্ট আছে যারা খুব ভালো দক্ষ অ্যানিমেটর, কিন্তু ওরা বাসায় বসে আছে, কাজ করতে পারতেছে না। সে আমাকে বলতেছে, স্যার আমি জব করি হয়তো, বা আমি জব ছেড়ে দিয়েছি, কিন্তু আমার কাস্টমারের যথেষ্ট অভাব আছে। তখন আমি ওকে বললাম, ঠিক আছে তাহলে তুমি আর আমি একসাথে কাজ করি। কি কাজটা? তাই তুমি যে কাজগুলো করছো, কাজের কিছু পোর্টফোলিও আমার সাথে শেয়ার করো। ওর পোর্টফোলিওটা আমার সাথে শেয়ার করছে, এবং আমি যে বিভিন্ন কোম্পানিগুলোর কাছে যখন মার্কেটিংয়ের জন্য যাচ্ছি, তখন ওখানে আমি আমার সার্ভিসের সাথে অ্যাড করে দিছি যে আমি না অ্যানিমেশন পারি, এবং সে যখন আমাকে অ্যানিমেশন রিলেটেড কাজটা দিচ্ছে, আমি ওটা তাকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি তখন কি হলাম? আমি কিন্তু তখন একজন মিডলম্যান হলাম। সো এখন কেউ যদি মনে করে যে আমি মিডলম্যান হওয়াটা পছন্দ করি না, তাহলে হতে পারে, তাহলে আপনার মধ্যে আপনি একটা স্কিলকে গ্রো করেন, যে স্কিলটার মাধ্যমে আপনি আর্নিং করবেন। আর যদি মনে হয় যে এই বয়সে আমার স্কিল নেওয়া সম্ভব না, আমি এগুলো পারবো না, এগুলো আসলে আমার দ্বারা ভেরি ডিফিকাল্ট, তাহলে আপনি মিডলম্যান হন। যেটাই হন, একজন মিডলম্যানও কিন্তু কাজ করে, আর যে স্কিল সেও কিন্তু কাজ করে। আবার যার মধ্যে স্কিল, মানে এটা এমন একটা স্কিল, যে স্কিলটাকে হয়তো অনেকেই ভালো চোখে দেখে না, কিন্তু ম্যানেজমেন্ট করা, কারোর সাথে আলোচনা করা, আপনি একটা সার্ভিসকে, যে স্কিলটা আপনার না, অন্যের কাছ থেকে স্কিলটা নিয়ে আপনি আরেকজনের কাছে সেল করতেছেন, আপনি কাজ করতেছেন না। সো এটাও তো একটা কাজ। তো এই কাজটার বিনিময়েও তখন কিন্তু আপনি কাজ পাচ্ছেন। এবং আমি এখন যে কাজগুলোর মধ্যে ইদানিং সবচেয়ে বেশি জড়াইছি, আমার ছেলেমেয়েরা দেখতেছি যে ওরা অনেকগুলো কাজ পারে। সেম এই যে আমি সার্ভিস আকারে বাইরের কান্ট্রিগুলোতে আমি সার্ভিসগুলো থ্রো করতেছি, এখানে হয়তো আমার নিজের 2-1টা সার্ভিস, কিন্তু বেশিরভাগ যারা কাজ করছে, স্কিল যারা রিসোর্স আছে, বেশিরভাগটাই হচ্ছে ওদের সার্ভিস, আর আমি শুধু মাঝখানে ভায়া হয়ে মার্কেটিংটা নিয়ে কাজ করতেছি। সো এইটাও একটা জিনিস হইতে পারে। সো আপনাদের সবাইকে বলবো, আপনারা এখনই এটা ডিসিশন নেন, হয় নিজে যতগুলো স্কিলের কথা বললাম একটা স্কিলে নিজেকে ডেভেলপ করেন, অথবা আপনি যারা স্কিল রিসোর্স তাদের হয়েও আপনি মার্কেটিংয়ের কাজ করতে পারেন। সো দুইভাবে করেই ইনকাম করা যেতে পারে। আমার কাছে মনে হয় এই দুটোর বাইরে ইনকামের পলিসি অন্যান্য যেগুলো আছে, হয়তো আরও অনেক পলিসি আপনাদের জানা থাকতে পারে, কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমি সামনের দিনে এই দুটোকেই খুঁজে পাচ্ছি। হয় আপনি স্কিল হন, অথবা অন্যের স্কিলকে আপনি সেল করেন, দুটোর মধ্যে একটা।
আজকের সামগ্রিক আলোচনার মধ্যে আমি আমার যে কয়টা স্লাইডের মধ্যে আলোচনার প্রসঙ্গগুলো রাখছিলাম সেটা এর মধ্যেই সীমাবদ্ধ। হয়তো আরও কিছু বিষয় থাকলে সেগুলোকে নিয়ে হয়তো আমরা সামনের দিনে অন্য কোনো সেশনের মাধ্যমে আলোচনা করব। এটা এই পর্যন্তই। এখন আজকের সেশন থেকে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা আমাকে 1 বাই 1 বলতে পারেন আমাকে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার।